আমি কেন ঘুষ নেব? তো এটার জন্য তো আসলে জামাত ইসলামী যেটা বরাবরই সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে চায়। কারণ সৎ এবং যোগ্য তারাই হতে পারে যারা তাকওয়াবান, যারা মুখলিসিন বান্দা, মুকাররাবিন বান্দা, হ্যাঁ, আল্লাহর ভয় আছে। হ্যাঁ, আমি দুর্নীতি করলে দুনিয়ার আখেরাতে দুই জায়গায় তো জবাবদিহি করতে হবে। জবাবদিহিমূলক নেতৃত্ব জামাত প্রতিষ্ঠা করতে চায়। পকেট নীতি, তারপর ধরেন এই দুর্নীতি, এগুলো তো মানুষের একটা ভদ্র মানুষের রাজনীতিবিদের তো মানে এটা তো অনেক পবিত্র একটা কাজ। জি, তো এখানে প্রজেক্টের টাকা নিজের পকেটে ঢুকবে, উন্নয়নের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকবে, তা হবে কেন? না, জামাত ইসলামী নির্বাচন অংশগ্রহণ না করলো, সেটার সাথে এই যে ঘুষ, দুর্নীতি, এগুলো নির্বাচনের সাথে বিষয় না। এটা আসলে যারা সরকারি ব্যবস্থা চালাবেন তাদের একাগ্রতা, তাদের কঠোরতা, এটার উপর নির্ভর করবে। তো এই কালুগার সেতু প্রজেক্টটাতে একান্তই আন্তরিকতার মনোযোগ থাকলে এটা সম্ভব হবে। তো আমরা কাজেই প্রমাণ করতে চাচ্ছি। কারণ ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরদিন থেকে আমরা একটা সংঘবদ্ধ টিম খুব কাজ করতেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি রাজনীতি আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত। আজকে রাজনীতি আলাপচারিতায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম গণমানুষের নেতা, জামাতে ইসলামের মনোনীত প্রার্থী, বোয়ালখালী চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া জামাতের থেকে ডাক্তার আবু নাসের, যাকে বলা হয় মানবিক একজন মানুষ, শিক্ষা অনুরাগী, দেশপ্রেমিক এবং কি গণমানুষের নেতা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাকে আমাদের সিএনটিভির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সিএনটিভি আজকে এই রাজনীতি আলাপচারিতাতে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমরা একটু আলাপ করি। আমরা জানি জামাতে ইসলাম একটা ইসলামিক রাজনীতি দল এবং কি খুব গোছানো একটা রাজনীতি দল। ওই রাজনীতি দল থেকে আপনাকে চট্টগ্রাম ৮ আসনের জন্য মনোনয়ন করেছিলেন সংসদ সদস্য নির্বাচিত করবার জন্য। নির্বাচন তো এখনো অনেকটা সময় আছে। তো নির্বাচন হওয়ার আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ কেমন আছে? এটা তো অনেক আপেক্ষিক কোয়েশ্চেন। জি, কারো দৃষ্টিতে কেমন আছি, অনেক ভালো আছি। কারো দৃষ্টিতে কেমন আছি, খুব কষ্টে আছি, দৌড়ের উপর আছি, পলাতক আছি, মামলার আসামি হয়ে আছি। আবার কারো দৃষ্টিতে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতার জন্য লড়েছি, এখন দেশটা ভালো চালাতে হবে, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থা যেটা ভেঙে গেছে সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। তারপরে যে সমস্ত কারণে আমাদের ফেসিবাদের জন্ম হচ্ছে সে কারণগুলো দূরীভূত করে, সংস্কার করে, আমাদের সবার মতামত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অর্থনৈতিক ব্যবস্থা সবার পুনর্গঠিত করা, তারপর সামাজিক যে অবক্ষয় হয়েছে সেটার উন্নতি করা, রাজনৈতিক যে পরিবেশটা যে স্বৈরাচারের দিকে চলে গেছে ওখানে যে একটা গণতান্ত্রিক সহনশীল একটা পরিবেশ তৈরি করা, এগুলো যেন একটা গ্রুপ খুব মনোযোগী আছে। তো সেই হিসেবে আমি উত্তরটা এভাবে দিচ্ছি। এটা তো খুব আপেক্ষিক। হ্যাঁ, আপনার উত্তরটা আসলে খুব চমৎকার বলেছেন। আচ্ছা, এখন আপনাদের কারো দৃষ্টিতে দ্রব্যমূল্য খুব অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা খুব অবনতি হয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন এরকম একটা মহা বিপ্লবের পর, অভ্যুত্থানের পরে 7 মাস যায় নাই, এরকম একটা স্থিতিশীল অবস্থা। এই যে মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে এসে যাওয়া, মানুষ যে একটা শান্তি পাচ্ছে, এই রমজান মাসে মানুষের যে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আছে, মানুষ শান্তিতে সব কিছু সহজে পাচ্ছে এবং একটা প্রশান্তি। তো এটা তো চিন্তা করা যায়। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি এটা যেন আরো দিন দিন উন্নতি হয় এবং এটা যেন ধারাবাহিকতা রক্ষা হয়। এক্ষেত্রে আমরা যেন সবাই
স্যার আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা আছে যে জামাতে ইসলাম রাজনীতি একদম মোটামুটি বাংলাদেশে ভালো একটা অবস্থানের একটা রাজনীতির দল। এই জামাতে ইসলাম থেকে আপনার যেসব ব্যক্তিদেরকে নির্বাচন করার জন্য, জাতীয় সংসদে নির্বাচন করার জন্য যাচাই বাছাই করা হয়েছে, তার মধ্যে আপনি একজন আছেন। কিন্তু এখন যে চট্টগ্রাম ৮ আসনটা হচ্ছে যে চট্টগ্রামের জন্য খুব ক্রিটিক্যাল একটা আসন। এখানে অনেক বসিয়ান নেতারা নির্বাচন করেছেন, কিন্তু আশ্বাস দিয়েছেন, কিন্তু মানুষ বিশ্বাস করে। এখন এই শব্দটা আশা আর বিশ্বাস, এই দুইটা শব্দের ভিতরে জানতে চাই যে বোয়ালখালী এবং কি ৮ আসনের যে জনগণের যে অসুবিধা, বিশেষ করে আপনার কালুঘাট ব্রিজ ১ নম্বরে একটা দাবি ছিল, কালুঘাট ব্রিজ। বাদল সাহেব উনি মারা গেছেন, উনিও বলছেন যে কালুঘাট ব্রিজের জন্য উনি লড়াই করছেন, বলছেন সংসদে, কিন্তু কাজ হয়নি। যতজনই আসছে সবাই আশ্বাস দেয়, কিন্তু কোনো কাজ হয় না, মানুষ এখন বিশ্বাস করে না। তা এখন জামাত ইসলামের পক্ষ থেকে যখন আপনাকে নমিশনটা কনফার্ম করছে, তখনই মানুষের মনের ভিতরে একটা বিশ্বাস, আস্থার জায়গা সৃষ্টি হচ্ছে। সেই হিসাবে আপনার মানুষের আস্থার জায়গাটা কতটুকু ধরে রাখতে পারবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা একটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমস্যা, এবং কালুঘাট সেতু নিয়ে যেহেতু এটাকেই আপনি কেন্দ্রীভূত করতে চাচ্ছেন, তো এটা নিয়ে যে সবার ভিতরে একটা হতাশা তো বরাবরই আছে। এই হতাশা থেকে বের করে আনতে হলে আপনাকে অবশ্যই এই কাজ শুরু করে দিতে হবে। কাজ শুরু করতে এবং দ্রুত সময় কাজ শেষও করতে হবে। তো এই কাজটা তো অনেক কিছুর সাথে জড়িত। এটা প্রজেক্টটা পাস হওয়া, বাজেট অনুমোদন হওয়া, ইকোনমিক্যাল কোড পড়া, প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ হওয়া, তারপর দ্রুত সময়ে ভূমি অধিগ্রহণ করা, তারপরে আরও অন্যান্য টেকনিক্যাল ফাইলিংয়ের জন্য কাজ শুরু করা, সমস্ত জিনিসগুলো শুরু হয়, তখনই বোঝা যাবে যেটা। এই জন্য আসলে বারবার মানুষ ওয়াদার কাছে প্রতারিত হচ্ছে। ওয়াদা দিয়েছে অনেকেই, কিন্তু গোড়াতে পৌঁছতে পারে না। আবার গোড়াতে পৌঁছতে পারে নাই, সেটা তার নিজের কারণে হতে পারে, আর সার্বিকভাবে রাষ্ট্রীয় তত্ত্বাবধানের কারণে হতে পারে। তো সব মিলিয়ে আসলে হতাশা এটা মানুষের মাঝে থাকাটাই স্বাভাবিক। কিন্তু এখন হতাশার হওয়া লাগবে না ইনশাল্লাহ। আমরা যারা এবার এইসব কাজে মনোযোগ দিয়েছি, আমরা তো নিজেরা বেসরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান করেছি, অনেক প্রজেক্ট করেছি। তো এই কালুঘাট সেতু প্রজেক্টটাতে একান্তই আন্তরিকতার মনোযোগ থাকলে এটা সম্ভব হবে। তো আমরা কাজেই প্রমাণ করতে চাচ্ছি, কারণ ইতিমধ্যে এই যন্ত্রপাতি শুরু আসার পরদিন থেকে আমরা সংঘবদ্ধ টিম খুব কাজ করতেছি, খুব কাজ করতেছি। আপনারা অচিরেই দেখবেন ইনশাল্লাহ। না, আমরা এই কিছুদিন আগেও আমরা একটা নিউজ করেছিলাম, আমরা আমাদের ওই চ্যানেলে বক্তব্য দিয়েছেন, ভাঙর রোধের জন্য যে সরকার বাজেট করেছে 133 কোটি টাকা। হ্যাঁ, এটা ঈদের পরে কাজটা বাস্তবায়ন হচ্ছে। ওইটাও কিন্তু একটা আপনাদের অংশ হিসাবে, সুবলতার সফল একটা অংশ হিসাবে মনে হয় জনগণ এই সেবাটা পাচ্ছে, পাবে। তা আরেকটা জিনিস, আমরা যেটুকু দেখেছি আপনি ন্যাশনাল হসপিটালের ডাইরেক্টর হিসাবে দায়িত্বে আছেন, কিন্তু মানুষ যখন একটা নিম্ন শ্রেণী বা অসহায় একটা মানুষ যখন সেবা নেওয়ার জন্য বা চিকিৎসার জন্য যাচ্ছে, অর্থনীতি তার থাকতেছে না, একটা ভরসার জায়গা সেটা হচ্ছে যে ডাক্তার আগুন আছে। হ্যাঁ, এই যে মানুষ ছুটি চলে যাচ্ছে, ডাক্তার আমাদের টাকা না থাকুক, আমাদের রুগীটা বাঁচাতে পারবো, আমাদের পাশে একজন ব্যক্তি থাকবে, ডাক্তার আগুন আছে। এই যে ভালোবাসাটা, এটা কিভাবে আপনি এত সহজে অর্জন করছেন, এই বিষয়টা একটু না। বিষয়টা আসলে সহজ না, দীর্ঘমেয়াদী বিষয়। তাও আমাদের প্রতিষ্ঠানটা চালু হয়েছে 1999 সাল থেকে। জি, তো আজকে হিসাব করলে কত বছর? 26 বছর। তো এর আগে আমি ইন্টার্নি থাকা অবস্থায় 95 MBBS পাস করার পর থেকে মেডিকেল কলেজে, মেডিকেল হাসপাতালে, এই আমাদের বোয়ালখালী তো একান্ত শহর নিকটবর্তী উপজেলা, তারপরে
এই আসনের সমস্ত লোকগুলো মহড়া, চান্দগাঁও, পাঁচলাই, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর এগুলোতে লোকজন যারাই যেত আমি তাদের কাছে মোটামুটি একটা সেবা দেওয়ার চেষ্টা করতাম। তো আস্তে আস্তে এটা আস্তে আসছে, যেখানে গেলে বিলের জন্য আটকে থাকতে হবে না, আবার পয়সা না নিতে পারলে চিকিৎসা করতে পারবো না, এরকম একটা অভয় মানুষের মধ্যে আছে। আর মানুষ তো মানুষের জন্য, তো আমাকে তো শুধু ডাক্তারি করলাম, পয়সা কামাইলাম, কিন্তু মানুষকে তো কিছু দিতে হবে। তো সেই হিসেবে আমরা মূলত আমি এই ব্যাপারটা খুব প্রাধান্য দিতাম। আমাদের ন্যাশনাল হসপিটালের অন্য পরিচালকরা, ইনভেস্টররা আছেন, তারাও এটাকে এত মানে কঠিন করে দেখতো না, যে ডাক্তার সাহেব করতেছেন, এটা আমাদের এই কাজটা করতেছেন। তো সেই যে বোয়ালখালীর মানুষরা, এই অঞ্চলের মানুষগুলো গেলে পয়সার জন্য, আর বিশেষ করে একটা আমরা কমিশন নিই না, ডাক্তাররা যে কমিশন নেয়, হসপিটাল কমিশন ব্যবসা, ল্যাবে কমিশন ব্যবসা, ওটা আমরা জন্ম থেকেই এটা আমার কাছে একটা প্রতারণা মনে হইতো, কমিশন নেয় না। আমরা জনগণকে কমিশন ডিসকাউন্ট দিই। তারপরে আমি একটা রোগী থেকে ফিস নিলাম 10 টাকা, থেকে আমি 2 টাকা নিলাম, 5,000 টাকা থেকে আমি 1,000 টাকা নিলাম, বা না নিলাম, এটা আমার উপর। আমাদের এই মানসিকতার পুরো টিমও আছে বলে আমরা চেষ্টা করি। যার কারণে আজকে আপনার কারণে চট্টগ্রামের ভিতর ন্যাশনাল হসপিটালটা একটা নামকরা একটা হাসপাতালের রূপান্তরিত হয়েছে, এমনকি মানুষ ওইখানে ভালো একটা সেবা পাচ্ছে। আমরা সেটা আশা করি, কারণ আপনার মতো ব্যক্তিত্ব যেই প্রতিষ্ঠানে থাকুক, যেখানে থাকুক, মানুষ ওইখানে একটা আস্থার জায়গা তৈরি হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা রাজনীতি করি, কিন্তু পকেট নীতিটা যখন উঠিয়ে আসে, এটা আপনি কেমন ভাবে দেখবেন? কারণ আপনি যখন একজন আমি আসলে এই জাতীয় মানে অসুন্দর কথাগুলো তো অভ্যস্ত না। জি, পকেট নীতি, তারপর ধরেন এই দুর্নীতি, এগুলো তো মানুষের একটা ভদ্র মানুষের রাজনীতিবিদের তো মানে, এটা তো অনেক পবিত্র একটা কাজ। জি। তো এখানে প্রজেক্টের টাকা নিজের পকেটে ঢুকবে, উন্নয়নের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকবে, তা হবে কেন? এটা তো চিন্তা করা উচিত না। তো আমাদের দেশে এটা হয়ে আসছে, মানুষের তো কর্মফল দিচ্ছে, আল্লাহও দেবে, মানুষও দিচ্ছে। যে বিগত আমলগুলোতে যারাই দুর্নীতি করছে তাদেরকে তো প্রত্যাখ্যান করছে, তাদেরকে তো দেশান্তরিত করছে। তো এই জন্য আমার কাছে মনে হয় এই খারাপ অভ্যাসগুলো মানুষ থেকে আস্তে আস্তে চলে যাবে, যদি আমরা ভালো মানুষরা এখানে প্রতিস্থাপিত হই। এটাই আসলে বড় প্রয়োজন হয়ে গেছে সমাজে। সমাজে তো মানুষ, ভালো মানুষ, নির্লোভ মানুষ দেখতে পাচ্ছে না, ওরা আগে আসতেছে না। আমরা একটু আগে আসার জন্য এখন কেন চিন্তা করছি যে আমরা যদি না থাকি, তাহলে যে এতগুলো শহীদের রক্ত, 1400 শহীদের রক্ত, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করছে, আহত, নিহত, তারপরে অন্ধত্ব বরণ করছে, কারো পা চলে গেছে, কেউ প্যারালাইজ হয়ে আছে। হ্যাঁ, আমি তো এমন একজন এই বৈষম্য আন্দোলনের সময় একটা রোগী পেয়েছি, স্পাইনাল কর্ডে গুলি গেছে, তার নিচের অংশ প্যারালাইসিস। তখন তার ফ্যামিলিকে বোঝানো হলো যে এটা উন্নতি হবে না, বা কোনো মতো উন্নতি হবে না, না, স্পাইনাল কর্ড ইনজুরি হলে কাট সেকশন হয়ে গেলে নিচের অংশ প্যারালাইজ হয়ে যায়। এরকম অনেক আমি রোগী পেয়েছি, এখন আছে অনেকে। তো এই তাদের রক্তের বিনিময় যে স্বাধীনতা, এখন আমরা লোভ করার কি দরকার? আমরা নির্লোভ হয়ে কাজ করতে হবে, তাহলে পকেট নীতি আর দুর্নীতি এগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে, আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে এই 7 মাসে যে অনেক কিছু উন্নতি হয়ে আসছে, একটু সময় দিতে হবে। না, এটা তো অবশ্যই। নির্বাচনটা আপনারা কতদিনের ভিতরে চাচ্ছেন জামাতের পক্ষ থেকে? আমরা নির্বাচনের বিষয়ে তো জামাত ইসলামী একটা চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে, যে নির্বাচন নিয়ে জামাত ইসলামীর ব্যাপারে যে অনেকের ভিতরে একটা ধোঁয়াশা আছে যে জামাত ইসলাম আসলে কি নির্বাচন চায় কিনা। তো জামাত ইসলামী তো প্রার্থী ঘোষণা করে বুঝিয়ে দিল যে আমরা নির্বাচনের সময় যে কোনো প্রস্তুত। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যদি কিছু সংস্কার দরকার হয়, তাহলে এটা দ্রুত করে যথাসময় নির্বাচন দিয়ে দেবে, এটাই তোমরা মানে কি আপনারা কামনা করতেছেন? এবং আমরা এটার জন্য যে সময় প্রস্তুত, যে কোনো সময় নির্বাচন দিলে জামাত ইসলাম নির্বাচন অংশগ্রহণ করার জন্য এখন সব দিক দিয়ে প্রস্তুত। তবে ওই রাতের ভোট দিনে হয়ে যাবে, মানুষের অংশগ্রহণ নির্বাচন হবে না, নির্বাচনের রেজাল্ট ম্যানিপুলেশন হবে, এইগুলো নিশ্চিত করে
নিশ্চিত করে, হ্যাঁ, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের কাঠামো, সবকিছু মিলে যে পরিবেশটা যদি হয়, তাহলে এই একটা সিস্টেম যদি চালু হয়ে যায়, তখন দেখবেন যে আর নির্বাচন নিয়ে বারবার আর কথা উঠবে না। তো সেটাও দ্রুত শেষ করতে পারলে ভালো হবে। এখন আমরা- আপনারা কি আগে কি স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন না সংসদ নির্বাচন চাচ্ছেন? এটাও জামাত কোনটা- আসলে কোন আমার দিকে? একটা বক্তব্য দেওয়া কোনো কঠিন বিষয়, কিন্তু নির্বাচন যেটাই হোক আমরা তো এটা মেনে নেব। তবে সবাই মনে করতেছেন যে স্থানীয় নির্বাচনটা হলে দীর্ঘদিন ধরে নির্বাচন ব্যবস্থার যে একটা হতাশামূলক চিত্র ডেভেলপ করছে, কমিশনের লোকেরাও এখনো তাদের ওই মনমেরা থেকে সরে আসতে পারে না, যে একটা সুষ্ঠু নির্বাচন, যে কোনো নির্বাচনই হোক, স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, তো স্থানীয় নির্বাচনটা আগে হলে ওটা মোটামুটি একটা সবার মধ্যে ওয়ার্ম আপ হলো, আবার একটা দীর্ঘদিনের বৈরিতা, দীর্ঘদিনের বন্ধ্যত্বতা নির্বাচন নিয়ে এটা কেটে উঠবে। তারপর এই সংস্কারের মাঝে যদি এটাও আসে যে প্রতিনিধিত্বশীল প্রতিনিধির আছে, স্থানীয় প্রতিনিধিরাও যদি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো রকমের মানে একটা ইনভলভমেন্ট আসে, বা তাদেরও ভোটাধিকারের বিষয় আছে স্থানীয় প্রতিনিধিদের, তাহলে সেটা তো সেই একদম আমরা আগায় গেলাম যদি স্থানীয় নির্বাচনটা আগে হয়। আর দ্বিতীয়ত জাতীয় নির্বাচন, এটা অল অর নান ল, যেখানে নির্বাচন হয়ে গেল এই দল ক্ষমতা আসেনি, আসা আর না আসা, তাহলে এই ক্ষমতা আসা না আসার যে একবার ডিমার্কেটিং নির্বাচন, জাতীয় নির্বাচন, এটা আমার মনে হচ্ছে যেহেতু ফেসিবাদের কারণে এটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, Right. সেটা একটু চালু হোক এবং স্থানীয় জাতীয় নির্বাচনটা আমরা গ্রহণযোগ্য এবং সর্বজন শ্রদ্ধেয় লোকেরা, আইন প্রণেতা যারা আইন প্রণেতার উপযুক্ত লোকেরাই আসতে পারে, সেই হিসেবে এই সময়টা যদি পাওয়া যায় তাহলে দেশের জন্য মঙ্গল হবে। আর তাহলে- নির্বাচন 2 দিন আগে আর পরে হলে দেশ তো আর কোথাও চলে যাচ্ছে না, দেশ তো আমাদেরই আছে। আমাদের ভিতরে তাড়াহুড়া করে যে একটা ওই অসুন্দর মানে অপ্রস্তুত একটা নির্বাচন করলে তো ওইটার ফল তো আবার সুফল আসবে। ভোগ করতে হবে। আর বিচার ব্যবস্থাটাও আর বিচারগুলো যদি হয়ে যায় তাহলে তো সেটাও একটা ভালো দিক হবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কঠিন কঠিন সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতেছে, এই নির্বাচনটা এই বিচারটাও যদি তাদের আমলে হয়, তাহলে আমার মনে হচ্ছে ওটা নিয়ে আর কারো ওই মতপার্থক্য আর বিভেদ তৈরি থাকবে না পরবর্তীতে। এখন আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন, আগে স্থানীয় নির্বাচন দিয়ে একটা চাই কেমন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তারপর জাতীয় নির্বাচনের দিকে মানুষ অগ্রসর হবে, এটাই তো, এটা হলে ভালো হয় আর কি, এটা হলে ভালো আর হয়। সবাই যদি মনে করে আর কি। সবাই মনে করে। আমরা আসলে আপনার এই কথাটা খুব মূল্যবান কথা, এটা অবশ্যই সরকারের আমলে নিবে, যেহেতু আপনি একজন বসিয়ান এবং কি গণমানুষের নেতা বলা হয় যে ডাক্তার আবু নাসেরকে, তো সেই হিসাবে জনপ্রিয়তা যেমন শীর্ষে আছেন তেমনই আপনার চট্টগ্রাম প্রত্যেকটা জায়গায় আপনাকে খুব মানুষ অন্যভাবে দেখে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামের মানুষের বিশেষ করে আপনার আসনের মানুষের অনেকগুলো সমস্যা, যে সমস্যাগুলো বিগত দিনে সমাধান করে নাই, যেমন জন্ম নিবন্ধন এর কাছে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে, যেমন ভোটার আইডি কার্ড নিয়ে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে, পাসপোর্ট করতে গেলে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি প্রত্যেকটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট নিবে ওইখানেও ঘুষ দিতে হচ্ছে, জটিলতা সৃষ্টি হচ্ছে। এই যে জটিলতার থেকে মানুষ বের হতে পারতেছে না, আপনার জামাতে কি নির্বাচন করার পরে এই জটিলতাটা কেটে যাবে মনে হচ্ছে? না, জামাত ইসলামী নির্বাচন অংশগ্রহণ না করলো, সেটার সাথে এই যে ঘুষ দুর্নীতি এগুলো নির্বাচনের সাথে বিষয় না, এটা আসলে যারা সরকারি ব্যবস্থা চালাবেন তাদের একাগ্রতা, তাদের কঠোরতা, এটার উপর নির্ভর করবে। আর সর্বোপরি মানুষের মনের ভিতরে একটা পরিবর্তন আসতে হবে, আমি কেন দুর্নীতি করব, আমি কেন ঘুষ নেব। তো এটার জন্য তো আসলে জামাত ইসলামী যেটা বরাবরই সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে চায়,
কারণ সৎ এবং যোগ্য তারাই হতে পারে যারা তাকওয়াবান, যারা মুখলিসিন বান্দা, মুকাররাবিন বান্দা, হ্যাঁ, আল্লাহর ভয় আছে। হ্যাঁ, আমি দুর্নীতি করলে দুনিয়ার আখেরাতে দুই জায়গায় তো জবাবদিহি করতে হবে। জবাবদিহিতামূলক নেতৃত্ব জামাত প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ওই অটোমেটিক্যালি তার দ্বারা তো দুর্নীতি হবে না। এখন আমি যে জিনিসটা, যে জন্ম নিবন্ধন করতে গেলে আপনি এখন জন্ম নিবন্ধন করবেন, আপনার জন্ম নিবন্ধন আপনাকে কি করতে হবে? বাবা মার ভোটার আইডি কার্ড দিতে হবে, আপনার কাগজের দলিল দিতে হবে, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট দিতে হবে, তারপরে পাশাপাশি আপনার কারেন্ট বিল দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, আরো অনেক কিছু। হ্যাঁ, আপনার ট্যাক্স রসিদ দিতে হবে, সবকিছু। একটা জন্ম নিবন্ধন করতে গেলে যে এত লম্বা একটা জটিলতার ভিতর মানুষ পড়ে, বিশেষ ভোটার, তাহলে ভোটার করার ক্ষেত্রে বোধহয় বেশি। জন্ম নিবন্ধন করতে গেলে আরো বেশি, ভোটার থেকে ডেঞ্জারাস। এবং জন্ম নিবন্ধনটাও ডকুমেন্টেশনের ব্যাপারটা আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি। এখানে হতাশার কিছু নেই। এই ডকুমেন্টেশনগুলো যথাযথ থাকাটা প্রত্যেক নাগরিকেরই উচিত। ওক্ষেত্রে না থাকলে তার থাকার জন্য অনুমতি থাকা উচিত। আমি মনে করি এই সিস্টেম যে করছে ওটা মানে এটা মন্দ হয়নি। তবে আপনাকে একটা জিনিস প্রুফ করার জন্য, আপনি প্রুফ করার জন্য 10টার মধ্যে যে কটা ম্যান্ডেটরি ডকুমেন্ট থাকলে আপনি অন্যগুলো কনসিডারেশনে আসতে পারবেন, তাহলে অনেক সময় হয়রানি না করাই ভালো। এই যে আপনার কথাটা যুক্তি আছে, কারণ এই জন্ম নিবন্ধনের কথা যখন আসলো, আমরা চাই জামাতে ইসলাম যখন নির্বাচনে যাবে বা তখনই অবশ্যই জন্ম নিবন্ধনের দিকে অবশ্যই নজর দিতে হবে। মানুষের যে একটা হয়রানির শিকার হচ্ছে, আমার ভোটার আইডি কার্ড আছে, আমার স্ত্রীর ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আমার সন্তানদের যখন জন্ম নিবন্ধন করতে যাব তখন ওই ভোটার আইডি কার্ড শো করার পরেও হবে না, কারণ আপনার জমিনের খতিয়ান দিতে হবে, আপনার ইলেকট্রিক বিল দিতে হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট দিতে হবে। আমার যেটা সরকার আমাকে আইডি কার্ড দেওয়া হয়ে গেছে, জাতীয় পরিচয়পত্র দিয়েছে, ওই পরিচয়পত্র তো সবকিছু তো ওইটার ভিতরে আছে। ওইটাকে আপনারা প্রায়োরিটি না দিয়ে আপনার ওগুলোর প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি স্যার একটু জানতে পারি? এইটা কি, এই জটিলতা থেকে কি মানুষ মুক্তি পাবে কিনা? না, এটা আমার মনে হচ্ছে সময় ব্যবধানে এটাও একটু সহজীকরণ হয়ে যাবে। আর এখন তো বলতে গেলে সিটি কর্পোরেশন এর মেয়র উনি তো খণ্ডকালীন মেয়র, কিন্তু কমিশনাররা তো রেগুলার নাই। কমিশনার না থাকাতে সচিব আছে, সে তো দায়বদ্ধ না। জনপ্রতিনিধি থাকলে তো সে কিছু দায়বদ্ধ থাকতো। আচ্ছা আচ্ছা, তাহলে সে একটু আন্তরিক হইতেন, জি, দায়িত্বশীল হইতেন। আচ্ছা আচ্ছা, সেইখানে এই পরিস্থিতিতে এটাও তো একটা আমি মনে করি সমস্যা। তো যত দ্রুত এই নির্বাচিত মেয়র তারপর কমিশনার আসবে, তত বেশি এই বিষয়গুলো আস্তে আস্তে দূরীভূত হতে পারে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা শেষের দিকে আসছি, আপনাকে অনেক সময় নষ্ট করছে মূল্যবান। যে বোয়ালখালীর বাসীর যে এখানে হিন্দু সমাজের মোটামুটি ভালো একটা অবস্থান আছে আপনার বোয়ালখালীতে, কিন্তু ওই যে এখন বর্তমানে যারা হিন্দু সমাজে বসবাস করেন তারা বলেন যে আমরা খুব শান্তি শৃঙ্খলা এবং শান্তি মতো আমরা বোয়ালখালীতে বসবাস করতেছি। আমাদের পাশে আমাদের গণমানুষের নেতা ডাক্তার আবু নাসের সাহেবের কাছে যখনই যাই উনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন। এখন আপনি জামাতে ইসলাম থেকে নমিনেশন পাওয়ার আগ থেকেও মানে কি যে মানুষের কাছে এত কাছে পৌঁছে গেছেন, বোয়ালখালীর মানুষের কাছে, এখন আপনাকে যে বিএনপি বলেন, অন্য দল বলেন, যে কোনো দলের বলেন, প্রত্যেক দলের মানুষ আপনাকে অন্যভাবে দেখে, যে আমি দল না, দলের থেকে মানুষ বড়। কারণ যে মানুষ হিসেবে কেমন, সে দেশের জন্য কি কাজ করতে পারবে, ওইটাই মানুষ এখন বিবেচনা করে। ওই হিসাবে আপনার যারা আপনার বোয়ালখালী মানুষের এই ভালোবাসা পেয়েছেন, বোয়ালখালীবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে টু দি পয়েন্ট একটা কোয়েশ্চেন করেছেন যে বোয়ালখালীর মানুষের ভালোবাসা পেয়েছে কিনা, এটা আসলে ভোটের রেজাল্টটাই বলবে। তবে এখন মানুষের মানে ফেস প্রেজেন্টেশন, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে মনে হচ্ছে যেন তাদের একটু কাছে আসি বলে মনে হচ্ছে। কারণ আমি কয়েকদিন আগে একটা মহিলাদের একটা সমাবেশ ডাকতে বলছি, আমরা মনে করছি সকালে লক্ষ্য একটা ইউনিয়নে
এই দোকানে 600 লোক, 600 মহিলা এসে গেছে। 600 লোক। হ্যাঁ, মানে 100 আশা করছি, হ্যাঁ 600 হয়ে গেছে। হ্যাঁ। তারপরে যে সমস্ত জায়গায় যাচ্ছি, আজকে 53 বছর বয়সও, 53 বছরও স্বাধীনতার পরে এত সমাবেশ হয়নি। একটা ইফতার মাহফিল দিচ্ছি যেখানে 500, আশা করছি যেখানে 1200 1500 হয়ে যাচ্ছে। তারপরে ইফতার বিতরণ করছি, সেখানে 200 জনের জন্য টার্গেট করছি, 300 জন এসে যাচ্ছে। তো আমাদের থেকে ইফতার নেওয়ারই তো প্রয়োজন, অনেকে মনে করে নেই। তো এখন আমাদের লোকজনও দেখি যে আমরা এই ইলেকশনের নাম শুনছে, অনেকেই ডাক্তার নাসির ভাইয়ের সৌজন্যে কোনো কোনো জায়গায় নিজের উদ্যোগে কেউ 500, একজন তো 1200 লোক। কালকে আমরা দেখছি আপনার সৌজন্যে দিয়েছিল, কিন্তু তো যাই হোক, ওটা বলতেছিলাম যে তো মানুষ তো ভালোবাসা চাই, অভাবে অভাবে আছে আমি এখন মনে করি না। এটা কার জিনিস নিচ্ছি ওইটাই এটা চিন্তা করে। একসময় তো টিসিবির মাল নিতে গেছে, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, যে আমি কিছু লোক মহিলা দাঁড়া রয়েছে, তোমরা কেন আসছো উপজেলাতে, তোমরা টিসিবির মাল আমরা সাহায্যের জন্য আসছিলাম, তো আমাদেরকে বলছে এটা তোমাদের জন্য না, এটা তোমাদের জন্য না। তাহলে আমার মনের মধ্যে এটা একটা দুঃখ লাগলো যে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের জনগণের টাকায় এগুলো জনগণের জন্য আসছে, ওখানে আবার ভেদাভেদ কেন? তা আমার ওই দিন খুব কষ্ট লাগছে এটা। আমি তো এইসব ব্যাপারগুলোতে মজুদ দিই না। তো টিউনো সাহেবকে ওই দিন বলতেছিলাম বলগুলি যে আমরা এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমার কাছে আসতে চাই না। কোথায় কি বরাদ্দ দিলেন, কি দিলেন, সেটা তো আপনাদের সিস্টেমের এই কাজ, যে নিয়ম অনুযায়ী সবাই পাবে, ওখানে ভেদাভেদ করা তো ঠিক না। আর ওখানে আমি দিতে গিয়ে কেড়ে নেওয়ার কি আছে? সরকারি জিনিসগুলো, বরাদ্দগুলো, যেমন এই যে হতদরিদ্রের জন্য ঈদ উপহার আসছে, তারপরে টিসিবির জন্য সবার কার্ড চাচ্ছে, তারপর আইডি কার্ড চাচ্ছে, সেগুলো একটু প্রপার লোকগুলো যাদের চাহিদা তাদের থেকে নেন। তো সেই হিসেবে আমরা এই যে ডিপ টিউবওয়েল আসছে, এই যে আরো অনেক বয়স্ক ভাতা, আমাদের কিছু কিছু লোকজন আমি দেখছি, আমরা মুখে বললে ওরা জনপ্রতিনিধিরা শুনতেছেন। তো সেই হিসেবে আমার কাছে কেন যেন মনে হয় চিকিৎসা সেবা বলেন, এমনি সামাজিক সেবা বলেন, মানুষের দুঃখের সুখে থাকা, এগুলোর তৎপরতা তার একদিনে হয় নাই। তো এখন মনে হয় আরো চাহিদা দরকার, আরো কিছু করা দরকার, যেগুলো পরিপূর্ণ করার জন্য আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করে যদি নির্বাচিত হয়, একটা কর্পোরেট সিস্টেম করে দেব, যাতে করে প্রত্যেক মানুষ যেন সেবাগুলো, মৌলিক সেবাগুলো তাদের দোরগোড়ায় চলে যায়, তাদেরকে যেন চাইয়ে নিতে না হয়, তাদের কাছে আমরা পৌঁছে যাব। আমি একটা মডেল আসন করতে চাই। মানে কি মডেল আসন করতে চাচ্ছে? চট্টগ্রাম 8 আসন। হ্যাঁ, তাহলে চট্টগ্রামের মানুষ সুফল পাবে, এবং কি যে মানুষের পাশে একটা গণমানুষের নেতা হিসাবে মানুষ যেভাবে গ্রহণ করে নিচ্ছে, ওইটাই মানুষ আপনার কাছে ওই জিনিসটা আশা করতেছে। আশা করুক আর না করুক, আমার স্বপ্ন আছে এটা, আমি এটা বলতেছি, এবং মানুষ আশা করি আমাদেরকে এই সুযোগটা দিবে। অবশ্যই কাশিম আলী সাহেব একটা আদর্শ গ্রাম করেছেন রাবেতা, জি, আপনার এতে ওই রাঙামাটির একটা উপজেলা, আদর্শ গ্রাম করেছেন, যেখানে শিক্ষা, সংস্কৃতি, মানুষের মৌলিক সেবাগুলো, মানুষের আদর্শ, নৈতিক মান, তারপরে সামাজিক উন্নতি, সবকিছু এত একটা মডেল গ্রাম করেছেন, রাবেতার উদ্যোগে করেছেন। তো আমরা এই আসনটাতে মানুষ এই ব্যবসা বাণিজ্য, তারপরে মানুষের নৈতিক মান, শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা, সবগুলো এমন একটা পর্যায়ে আমরা নিতে চাই, স্বপ্ন দেখছি, যে আশা করি ইনশাল্লাহ খুবই সহজ হবে যদি আল্লাহ পাক আমাদের কবুল করে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করতেছি রাজনীতি আলাপচারিতায় সিএনটিভি। আজকে আমাদের মাঝে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার আবু নাসের, ওনার কথাগুলো আপনারা শুনেছেন, এবং কি ওনার জনপ্রিয়তা এবং কি ভালোবাসা মানুষের কি পরিমাণ পেয়েছে, এটা আমাদের সিএনটিভি দর্শকেরা জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের সিএনটিভি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। সিএনটিভি তো সাম্প্রতিক সময়ে আমাদের যারা একটু কম পরিচিত, মানে আমাদের লো প্রোফাইলের দায়িত্বশীলদেরকে ওরা একটু মূল্যায়ন করার চেষ্টা করতেছে। আমি সিএনটিভিকে এবং সিএনটিভি কর্তৃপক্ষকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে মূল্যায়ন করার জন্য। আর সিএনটিভির দর্শকরাও
অত্যন্ত আদর্শ দর্শক এবং তাদের বিবেচনা অনেক উন্নত। আমি অনেক কথা বলতে পেরেছি। তো এই সুতরাং সিএমটিভি আরো একটু উন্নতি লাভ করুক, আরো জনবহুল হোক, আরো পপুলার হোক, আমরা সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সিএনটিভির সাথে থাকবেন।